বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজ শুরু করব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রথম পর্বের একটা সাবজেক্ট, সেটা হলো বেসিক ইলেকট্রিসিটি। এই বেসিক ইলেকট্রিসিটি এটা ইলেকট্রিক্যাল টেকনোলজির সাবজেক্ট। এখানে আমি এটার কোড হলো, বিষয় কোড হলো 66711। আমি প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো। তো এখানে আমি আছি মোহাম্মদ আনোয়ার হোসেন, বিভাগীয় প্রধান ও চিফ ইন্সপেক্টর হিসেবে আছি টাঙ্গাইল পলিটেকনিকে। আমরা প্রথমে এটা সিলেবাসটা দেখে নিই যে এটা সিলেবাসে কি আছে। যারা প্রথমে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ভর্তি হয়েছ তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি টাঙ্গাইল পলিটেকনিকের পক্ষ থেকে, এবং কারিগরি শিক্ষাঙ্গনে তোমাদের পদার্পণ শুভ হোক এই কামনা করছি। তোমরা ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হোক। ইলেকট্রিক্যাল টেকনোলজি পড়ালেখা করে তোমরা দেশের একটা সুনাগরিক হয়ে দেশকে সেবা করবে, দেশের বিভিন্ন ইলেকট্রিক্যাল সেক্টরে কাজ করবে, এই আশা ব্যক্ত করতেছি। তো আমি এটা সিলেবাসটা দেখে নিই যে সিলেবাসে কি আছে। আমাদের সিলেবাস যেটা রয়েছে, সিলেবাসটা এখানে আছে কারিগরি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তো এই বোর্ডের যে সিলেবাস, সেই সিলেবাসটা এখানে দেওয়া আছে। তো সেই সিলেবাসে আমরা দেখব যে এই যে ফার্স্ট সেমিস্টার, এখানে ইলেকট্রিক্যাল টেকনোলজি 2016 প্রবিধান, 2016 প্রবিধানের সাবজেক্ট তোমরা পড়ালেখা করো। তো প্রবিধান সাধারণত 5 বছর পর চেঞ্জ হয়, এরপরে আবার প্রবিধান চেঞ্জ হবে। এতদিন হয়তো চেঞ্জের কাজ শুরু হয়ে যেত, কিন্তু তোমাদের দেশের পরিস্থিতি খারাপের জন্য এটা শুরু হয়নি। তো এখানে তোমাদের এই প্রথম পর্বে 7টা সাবজেক্ট আছে, আমরা দেখতেছি এখানে 7টা সাবজেক্ট তোমাদের পড়তে হবে প্রথম পর্বে। সাবজেক্টের নাম আমি বলতেছি: ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল এডুকেশন, ম্যাথমেটিক্স 1, কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আর বেসিক ইলেকট্রনিক্স। এই 7টা সাবজেক্ট তোমাদের পড়তে হবে। তো আমি একটু তোমাদের যেহেতু প্রথম ক্লাস, সেই জন্য আমি একটু পরিচয় করে দিচ্ছি। এখানে TPC, থিওরি, প্র্যাকটিক্যাল, ক্রেডিট। টিতে থিওরি, তার মানে প্রতি সপ্তাহে কতটা এই সাবজেক্টে কতটা থিওরি হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। প্র্যাকটিক্যাল, কতটা প্র্যাকটিক্যাল হবে, এক প্র্যাকটিক্যাল, 3 ক্লাস মিলে একটা প্র্যাকটিক্যাল হয়। আর সি হলো ক্রেডিট, যেমন এক ক্রেডিট হলো 50 নাম্বার, যত ক্রেডিট হবে তাকে 50 দিয়ে গুণ হবে। আমরা প্রথম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টটা দেখি। সেখানে থিওরি নাই, প্র্যাকটিক্যাল আছে 6 মানে 2টা প্র্যাকটিক্যাল ক্লাস হবে, 3 পিরিয়ড করে। ক্রেডিট হলো 2 মানে 50 মার্ক, হলো 50 100 মার্ক। একই রকম ভাবে আমি যেহেতু বেসিক ইলেকট্রিসিটি পড়াবো, সেখানে 3টা থিওরি হবে সপ্তাহে, 3 পিরিয়ডে একটা প্র্যাকটিক্যাল হবে। এর মোট ক্রেডিট হলো 4 মানে 200। এভাবে এটা মার্ক ডিস্ট্রিবিউশন করা হয়। প্রত্যেকটা সাবজেক্ট একই রকম ডিস্ট্রিবিউশন হয়, তোমরা দেখতে পাবে। তো আমি এরপরে দেখবো আমার বেসিক ইলেকট্রিসিটি যে বিষয়টা, আমি শুধু বেসিক ইলেকট্রিসিটিতে আবার কি আছে সেটা আমি দেখবো। আমি বেসিক ইলেকট্রিসিটি সিলেবাস বের করলাম। তো সিলেবাস বের করি বেসিক ইলেকট্রিসিটি সিলেবাস। এখানে আমাদের সিলেবাসটা 2 ভাগে বিভক্ত, একটা প্র্যাকটিক্যাল, একটা থিওরি। তো থিওরি তোমাদের এই বেসিক ইলেকট্রিসিটিতে 17টা অধ্যায় রয়েছে থিওরির জন্য। এই 17টা অধ্যায় তোমরা দেখবে, পর্যায়ক্রমে আছে, এখানে দেওয়া আছে, আর 12টা প্র্যাকটিক্যাল দেওয়া আছে। এই নিয়ে আমাদের বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টটা। তো এটা তোমার সিলেবাস আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে এখান থেকে দেখতে পাবে, ফুল সিলেবাস দেখতে পাবে। আমি পর্যায়ক্রমে একটা পরে একটা আলাপ করবো তোমাদের সাথে। তো আমি একটু মার্ক ডিস্ট্রিবিউশন যেটা বলে আসো সেটা একটু দেখি, যে আমাদের বেসিক ইলেকট্রিসিটি 66711, এটা কোড নাম্বার। এটা TPC মানে থিওরি, প্র্যাকটিক্যাল, ক্রেডিট 334, মানে 3টে থিওরি, 3 করে একটা প্র্যাকটিক্যাল, আর ক্রেডিট হলো 4 মানে 4 মানে 200 মার্ক। 200 মার্ক এখানে বলা আছে। তো এই 200 মার্ক কিভাবে ডিস্ট্রিবিউশন হয় তোমরা দেখো, যে 200 মার্কের মধ্যে 150 মার্ক থিওরি আর 50 মার্ক প্র্যাকটিক্যাল।
তাহলে কনফার্ম হয়ে গেল যে থিওরিতে 150 হবে। 150 মধ্যে আবার তোমাদের যে বোর্ড সমাপনী পরীক্ষা হবে সেটা হবে 90, তাহলে বাকি থাকলো 60। এই যে 60 থাকলো, এই 60-এর মধ্যে এটাকে বলা হয় ধারাবাহিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়নের আবার 50% হবে সেমিস্টারের মাঝামাঝি সপ্তম সপ্তাহে বা অষ্টম সপ্তাহে মিড টার্ম পরীক্ষা হবে, পর্বমধ্য পরীক্ষা বলে। সেই পর্বমধ্য পরীক্ষা এই 60-এর 50% মানে 30 নম্বরের পরীক্ষা হবে। আর 30 যে থাকবে সেই 30 হলো ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স, বিহেভিয়ার, এগুলো মিলে বাকি 30। একই রকম ভাবে 50 যেটা 50-এ প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা হবে, সেখানে 25। আর ধারাবাহিক কাজ তোমার যে 12টা প্র্যাকটিক্যাল হবে, 12টা প্র্যাকটিক্যাল দেওয়া আছে। এখানে 12টা হয়তো হবে না, 10টা হবে বা 12টা হবে। হইলে প্রত্যেকটা কাজে তোমার কাজ করতে হবে, কাজের জন্য নাম্বার আছে। আবার রিপোর্ট লিখতে হবে, রিপোর্টের নাম্বার আছে। তোমার বিহেভিয়ার নাম্বার আছে। এই মিলে সেখানে 25 নাম্বার পাবে। এই মিলে তোমার 200 নাম্বার পূর্ণ হবে। আশা করি বুঝতে পেরেছ। প্রত্যেক সাবজেক্টে একরকম, আর ডিস্ট্রিবিউশন কম বেশি আছে, সেটা কম বেশি ওখানে দেখানো আছে। তোমরা সিলেবাস দেখলে বুঝতে পারবে। আমার এটা ফলো করলে তোমরা ওইটা বাকিগুলো বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমরা একটু পরে যাই। আমরা আজকে আমাদের যে অধ্যায়, সেই অধ্যায়ে আসবো। এই অধ্যায় কি কি আছে আমরা দেখে নিই। যে প্রথম অধ্যায়ে রয়েছে তোমাদের জন্য যে ইলেকট্রিসিটি মিনিং কি, তারপরে আছে যে অ্যাটমিক স্ট্রাকচার, পারমাণবিক গঠন, পারমাণবিক গঠন। এরপরে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স কি, এদের একক কি, এ নিয়ে আমাদের আজকে সিলেবাস। তো আমি পর্যায়ক্রমে আসি। ইলেকট্রিসিটি নিয়ে কথা বলি। ইলেকট্রিসিটি নিয়ে কথা বলা, শুধু ইলেকট্রিসিটি নিয়ে কথা বলা, আমি মনে করি যে এটা তোমাদের কথা বলতে হবে না। ইলেকট্রিসিটি নিয়ে তোমরা ভালো জানো। ইলেকট্রিসিটি নিয়ে, ইলেকট্রিসিটি এক কথায় বলতে গেলে মানব সভ্যতার মানে মূল হাতিয়ার হলো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু সভ্যতার কথা চিন্তাই করা যায় না। ইলেকট্রিসিটি যখন থাকবে না, 1 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে দেশের কি অবস্থা হবে, বিশ্বের কি অবস্থা হবে। তো ইলেকট্রিসিটি ছাড়া আসলে বর্তমান বিশ্ব মানে একদম পঙ্গু হয়ে যাবে। তো আমরা যে গ্লোবাল ভিলেজে বাস করি, সেই গ্লোবাল ভিলেজের যোগাযোগের জন্য, কমিউনিকেশনের জন্য ইলেকট্রিসিটি অপরিহার্য। আমরা যে বর্তমান সরকার যে ডিজিটাল বাংলাদেশ গঠন করেছে, তার জন্য কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের জন্য ইলেকট্রিসিটি অপরিহার্য। যে ইলেকট্রিসিটি ছাড়াও এই ডিজিটাল বাংলাদেশের কথা কল্পনাই করা যাবে না। আমরা যে আজকে কম্পিউটার চালাচ্ছি, মোবাইল চালাচ্ছি, এটা কিন্তু ইলেকট্রিসিটি ছাড়া কোনো মতেই সম্ভব হবে না। তো ইলেকট্রিসিটি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। তো এখন আমরা শুরু করবো যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কি, কাকে বলে, কত প্রকার এবং কি কি। আমরা পর্যায়ক্রমে দেখি যে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি, যা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু এর প্রভাব অনুভব করতে পারি। পরিবাহীর মধ্যে ইলেকট্রনের প্রবাহকে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলে। তার মানে ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড ইলেকট্রিসিটি। সংক্ষেপে যদি আমরা বলি তাহলে এটা দাঁড়াবে যে ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড ইলেকট্রিসিটি। ইলেকট্রন প্রবাহিত না হলে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে না। ইলেকট্রিসিটি প্রধানত 2 প্রকার। এটা স্থির বিদ্যুৎ, একটা চল বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ হলো যে বিদ্যুৎ উৎপত্তি স্থলে অবস্থান করে কোনো স্থান পরিবর্তন করে না, তাকে স্থির বিদ্যুৎ বলে। যেমন দুইটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তাই স্থির বিদ্যুৎ। যেমন আমরা শীতকালে চিরুনি দিয়ে মাথা আঁচড়াই। মাথা আঁচড়ানোর পরে তোমরা দেখবে যে চিরুনিটা যদি কাগজের টুকরার মধ্যে ধরো, তাহলে দেখবে সেই কাগজ আকর্ষণ করবে। অথবা সিল্কের জামা যদি কারো থাকে, তাহলে সেখানে ধরবে, দেখবে যে আকর্ষণ করবে। অথবা গায়ের লোমে দিবে, দেখবে যে লোম দাঁড়িয়ে যাবে। এই মানে সেখানে একটা বিদ্যুৎ উৎপন্ন হয় সেই বিদ্যুতের জন্য। এটা স্থির বিদ্যুৎ। আর একটা চলবিদ্যুৎ। চলবিদ্যুৎ হলো যে বিদ্যুৎ এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয়, তাকে চলবিদ্যুৎ বলে। চলবিদ্যুৎটা আবার 2 প্রকার। একটা এসি মানে অল্টারনেটিং কারেন্ট, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। তো আমরা দেখি এসি এবং ডিসিটা দেখি। এসি যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়ম মতো দিক পরিবর্তন করে এবং যার মান প্রতি মুহূর্তে পরিবর্তনশীল থাকে, তাকে অল্টারনেটিং বা এসি কারেন্ট বলে। অল্টারনেটিং কারেন্ট আমরা এখানে চিত্রে দেখতে পাবো। এই চিত্রে বাম দিকে চিত্রটা অল্টারনেটিং কারেন্টের জন্য। এখানে
একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল দুইটা মান দেওয়া আছে। ভার্টিক্যালটা হলো ম্যাগনিটিউড মানে মান দেওয়া আছে, আর হরিজন্টাল যেটা এটা দেওয়া আছে টাইম মানে সময়। জিরো অবস্থানে এখানে ভার্টিক্যাল এবং হরিজন্টাল যেখানে দুটো মিলিত হয়েছে জিরো অবস্থান, এখান থেকে যতই সময় বাড়তেছে আমরা দেখতেছি যে এই যে নীল আকারে এই ওয়েভটা বাড়তেছে, এই বাড়াটা এটা পজিটিভ দিকে বাড়তেছে, আবার এটা জিরো হয়ে গেল, আবার এটা উল্টা দিকে বাড়লো মানে নেগেটিভ দিকে বাড়তেছে, বেড়ে সর্বোচ্চ পর্যায়ে এসে আবার এটা জিরো হয়ে গেল। তো এখন এই জিরো হয়ে আবার এটাকে পর্যায়ক্রমে ঠিক রিপিট করতেছে, এটাকে সাইকেল বলে। এই যে জিরো থেকে সর্বোচ্চ থেকে জিরো, আবার নেগেটিভ, আবার জিরো, এটা সম্পূর্ণ এটাকে এক সাইকেল বলে। এভাবে পর্যায়ক্রমে সাইকেল সম্পন্ন হয়, এটা হলো এসি অল্টারনেটিং কারেন্ট। আর পাশাপাশি আমরা ডিসি দেখি, ডিসিটা এটা মান সময়ের সাথে কোনো পরিবর্তন নাই, মানটা সবসময় একই মান থাকে, সেটা ডিসি ডাইরেক্ট কারেন্ট। আমরা এটাকে বিদ্যুৎ খালি চোখে দেখতে পাই না, আমরা একটু পানির সাহায্যে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। একটু তোমরা খেয়াল করো সবাই, দেখো এখানে পাওয়ার দেওয়া হচ্ছে, ঘোরানো হচ্ছে, ঘোরানোর পরে পানিটা দুই দিকে প্রবাহিত হচ্ছে, যখন ঘোরানো হয় পানিটা প্রবাহিত হচ্ছে দেখতেছি। এভাবে যত ঘোরানো হবে তখন পর্যায়ক্রমে পরিবর্তন হবে। এখানে মানটাও কারেন্টের মানটাও ঠিক এভাবে পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে। এটা হলো এসি অল্টারনেটিং কারেন্ট। তোমরা নিশ্চয়ই চিত্র দেখে বুঝতে পারতেছ যে অল্টারনেটিং কারেন্টটা এভাবে পর্যায়ক্রমে মান এবং দিক পরিবর্তন হচ্ছে, ঠিক এই ওয়েভে যেরকম দেখানো হয়েছে। এবার আমরা দেখবো ডিসি ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট যেমন একটা পাইপের ভিতরে সরাসরি যাচ্ছে, এটা সময়ের সাথে মানে কোনো পরিবর্তন হচ্ছে না, একই মান থাকতেছে, এটা ডাইরেক্ট কারেন্ট। তাহলে এসি এবং ডিসি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা একটু পরে যাই। এখন পদার্থের পারমাণবিক গঠন। পদার্থের পারমাণবিক গঠনের কথা চিন্তা করতে গেলে আমাদের জানতে হবে যে পদার্থ কি কি নিয়ে গঠিত। প্রত্যেকটা পদার্থ নিউক্লিয়াস এবং ইলেকট্রন নিয়ে গঠিত। তো নিউক্লিয়াসের মধ্যে আবার থাকে, নিউক্লিয়াসটা থাকে হলো পদার্থের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন পরিবারের বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। আমরা একটু ডিটেইলস দেখি। এখানে এই চিত্রে আমরা দেখতে পাবো যে পরিবাহিক মানে পদার্থের কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং লাল প্রোটন এবং নীলটা নিউট্রন দেখানো হয়েছে। একই রকম ভাবে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে অবস্থান করতেছে। ইলেকট্রনটা বাহিরের দিকে বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। প্রত্যেকটা পদার্থ ঠিক একই রকম ভাবে তৈরি হয়। এটার পদার্থের গঠন। এখন আমরা এই যে কথা বললাম যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তো এই যে গঠন, ইলেকট্রন সবসময় নেগেটিভ চার্জ বহন করে এবং এর ভর 9.1 into 10⁻³ কেজি এবং এর চার্জ মাইনাস, যেহেতু নেগেটিভ চার্জ সেটাকে মাইনাস বলা হয়েছে, চার্জ -1.02 into 10⁻19 কুলম্ব এবং ব্যাসার্ধ 1.4 into 10⁻15 মিটার। এই ইলেকট্রনগুলি এই প্রোটনের তুলনায় মানে অনেক অত্যন্ত হালকা হয়ে থাকে। এখন প্রোটন কিন্তু পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ। এর ভর হলো 1.66 into 10⁻27 কেজি এবং এর যে চার্জ, সেই চার্জটা পজিটিভ 1.602 into 10⁻19 কুলম্ব। ব্যাসার্ধ কিন্তু ওই ইলেকট্রনের সমানই, তার মানে 1.4 into 10⁻15 মিটার। আর প্রোটনটা ইলেকট্রনের চেয়ে অনেক ভারী হয়ে থাকে, তার মানে প্রায় 10,000 গুণ হালকা হয়ে থাকে ইলেকট্রন, প্রোটনটা 10,000 গুণ ভারী হয়ে থাকে ভরের দিক দিয়ে। নিউট্রন কিন্তু চার্জ নিরপেক্ষ, এর কোনো চার্জ থাকে না, নিউট্রাল। এর ভর 1.66 into 10⁻27 এবং ব্যাসার্ধ কিন্তু প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সমান। প্রোটন ও নিউট্রনের ভর প্রায় সমান এবং এদের মোট সংখ্যাকে পারমাণবিক ভর বা ওজন বলা হয়, পারমাণবিক ওজন বলা হয়। পারমাণবিক ওজন সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এখন আমরা একটু কম্পেয়ার করি বা বৈশিষ্ট্যগুলি দেখি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আমরা দেখতে পারি একটা গ্রাফের মাধ্যমে, সেটা আমরা দেখি। এর প্রকৃতি যদি বিবেচনা করা হয় তাহলে ইলেকট্রন হলো একটি স্থায়ী কণিকা, নিউক্লিয়াসের চতুর্দিকে
ঘূর্ণায়মান অবস্থা থাকে, এটা হল ইলেকট্রন। আর প্রোটন এটি স্থায়ী কণিকা পরমাণুর কেন্দ্রে থাকে, আর নিউট্রন এটাও স্থায়ী কণিকা পরমাণুর কেন্দ্রে থাকে। আর চার্জ যদি হিসাব করি, চার্জ ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ, আর নিউট্রন চার্জলেস, কোন চার্জ নাই। চার্জের মান যদি হিসাব করি তাহলে ইলেকট্রন -1.062 × 10⁻⁻19 কুলম্ব, প্রোটন ঠিক সেম কিন্তু পজিটিভ, আর নিউট্রন নেগেটিভ, নিউট্রন চার্জলেস। ভর হল 9.1 × 10⁻31 কেজি, আর ইলেকট্রনের ভর, প্রোটনের ভর 1.66 × 10⁻27 কেজি, আর প্রোটনের ভর আর নিউট্রনের ভর প্রায় সমান, ব্যাসার্ধ কিন্তু তিনটারই সমান। এই মোটামুটি আমাদের বৈশিষ্ট্য বলতে পারি বা তুলনা বলতে পারি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের তুলনা বা বৈশিষ্ট্য যেটাই বলি। যেভাবে প্রশ্ন হোক তোমরা খেয়াল করবে, এটা যেটা পড়তে পারো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করতে পারো, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তোমরা কমেন্ট করলে আমি তোমরা উত্তর পরে সাধারণত উত্তর পেয়ে যাবে আশা করি। এখন আমরা দুইটা পদার্থের পারমাণবিক বিন্যাস দেখবো, একটা কপার, একটা অ্যালুমিনিয়াম। তো প্রথমে দেখি কপার। কপারকে প্রকাশ করা Cu দ্বারা, এখানে দেখিয়ে সিম্বল বা নেম Cu, কপার। এটা অ্যাটমিক নাম্বার 29, বা এর নাম্বার অফ ইলেকট্রন 29, বা নাম্বার অফ প্রোটন এটাও 29, আর অ্যাটমিক মাস মানে পারমাণবিক ভর সেটা 63.55। তাহলে এটার ইলেকট্রন সংখ্যা হলো 29। এখন এই 29টা ইলেকট্রন কিভাবে থাকে, কোন অরবিটে কতটা থাকে সেটা আমরা দেখব। তোমরা এর বিন্যাস কেমিস্ট্রিতে খুব ভালো করে পড়বে ডিটেলস। তারপর আমি এখানে সংক্ষেপে বলবো যে কোন অরবিটে কতটা ইলেকট্রন থাকে। অরবিট সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। প্রথম অরবিট হলো 1, দ্বিতীয় অরবিট 2, তৃতীয় অরবিট 3, এভাবে অরবিট সংখ্যাকে প্রকাশ করা হয়। কোন অরবিটে কতটা ইলেকট্রন থাকবে সেটাকে প্রকাশ করে 2n² দ্বারা। যেমন ফার্স্ট অরবিটে ইলেকট্রন 2 × n², মানে 1, তাহলে 1² 2, এটা আমি দেখালাম, এখানে দেখিয়েছি তীর চিহ্নের মাধ্যমে। প্রথম অরবিটে ইলেকট্রন হলো 2, মানে 2টা। সেকেন্ড অরবিট, এখানে n এর মান 2 বসালে 2n² মানে 8, এখানে 8টা ইলেকট্রন আছে সেকেন্ড অরবিটে। থার্ড অরবিট, n এর মান 3, তাহলে এখানে 18টি ইলেকট্রন রয়েছে থার্ড অরবিটে। এখন কপারের মোট ইলেকট্রন সংখ্যা হলো 29, মানে 29। 29 হলে 29 থেকে যদি আমি প্রথম অরবিট, দ্বিতীয় অরবিট, তৃতীয় অরবিট, 3টা অরবিটে আছে 18 যোগ 8 26, 26 দিয়ে 28, 29 থেকে 28 বাদ গেলে থাকে 1। তাহলে লাস্ট অরবিটে এখানে ইলেকট্রন থাকলো 1টি, এটাকে বলা হয় ফোর্থ অরবিট। তাহলে আমরা দেখব যে কপারের 4টা এনার্জি রয়েছে, 4টা এনার্জি লেভেলে। কপারের এনার্জি লেভেল হলো 4টি। 4টির মধ্যে ফার্স্ট এনার্জি লেভেলে ইলেকট্রন 2টি, সেকেন্ড এনার্জি লেভেলে 8টি, থার্ড এনার্জি লেভেলে 18টি, এবং ফোর্থ এনার্জি লেভেলে 1টি ইলেকট্রন রয়েছে। আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন তোমরা অ্যালুমিনিয়ামটা আমি দেখা দিচ্ছি, তোমরা করবে। অন্যান্য পদার্থ নিয়ে তোমরা ইলেকট্রন সংখ্যা জানা থাকলে তোমরা কিন্তু করতে পারবে। যেমন আমি এত ডিটেল করবো না এখানে, যেহেতু এটা ইলেকট্রন সংখ্যা, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 13, সেই জন্য আমরা বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন 2n², মানে 2 × 1², 2। দ্বিতীয় কক্ষপথে হলো 2 × 2², মানে 8, তাহলে 8 আর 10, 8 আর 2 10, 13 থেকে 10 গেলে বাদ থাকে 3। তাহলে এর কিন্তু তৃতীয় পথে ইলেকট্রন হবে 3টি, এটার ইলেকট্রন হবে 3টি তৃতীয় পথে। এটা আমরা ডিস্ট্রিবিউশন দেখাই। এই যে প্রথম কক্ষপথে 2টি, তার কক্ষপথে 8টি, তারপরে 3টি। এই হলো অ্যালুমিনিয়ামের পারমাণবিক বিন্যাস। আশা করি বুঝতে পারছো। তোমরা এরকম ভাবে তোমরা নিজেরা অন্য পদার্থ থাকলে সেগুলো তোমরা করবে। এই তোমাদের খুব দরকারি, আজীবন তোমাদের কাজে লাগবে। আশা করি বুঝতে পারছো। এখন আমি দেখব যে কারেন্ট কি, ভোল্টেজ কি এবং রেজিস্ট্যান্স কি। তো আমি এখানে দেখিয়েছি
একটা পাত্রের মধ্যে এখানে কিছু রাখা দেখা যাচ্ছে। যখন এখানে চার্জ, বিভিন্ন চার্জ দেখা যাচ্ছে, একটা পজিটিভ চার্জ হবে, এই যে একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ দেখানো হচ্ছে। যখন চার্জ প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তখন কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এটি আমরা একটু দেখি যে কারেন্ট কাকে বলে। পরিবাহী পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট দিকে ধাবিত হওয়ার হারকেই কারেন্ট বলে। তাহলে ইলেকট্রন যে প্রবাহিত হবে, চার্জ যে প্রবাহিত হবে, এখানে আমরা দেখাচ্ছি যে পরিবাহীর মধ্যে চার্জ কিউ চার্জটা প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হলে সেখানে কারেন্ট প্রবাহিত হবে। এই কারেন্টকে প্রকাশ করা হয় আই দ্বারা, ক্যাপিটাল আই অথবা স্মল আই দ্বারা। আর এ একক হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে ক্যাপিটাল এ অথবা এএমপি, অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়, অথবা এটাকে কুলম্ব পার সেকেন্ড, এটা দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজ হলো, আমরা বুঝলাম যে ইলেকট্রন, প্রত্যেকটা পদার্থের মধ্যে কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে এবং ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে সাধারণ থাকে এবং সেই ইলেকট্রনগুলি কিন্তু এক জায়গায় থাকে। সেই ইলেকট্রনগুলি যখন প্রবাহিত করতে হয় তখন সেখানে কিছু চাপ প্রয়োগ করতে হয়, বাড়িতে কিছু বল দিয়ে চাপ প্রয়োগ করতে হয়, যার জন্য ইলেকট্রনগুলি মুভ করবে। সেই চাপটাকে বলা হবে এখানে বিদ্যুৎ চালক বল বা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ, যেটাকে আমরা বলি ভোল্টেজ। তার মানে পদার্থের পরমাণুগুলির মুক্ত ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, সেই বল বা চাপকেই বিদ্যুৎ চালক বল, ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ বলে। ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এর একক ভোল্টস, একক হলো ভোল্টস। আমরা এই যে ব্যাটারির মধ্যেও ভোল্টেজ পেয়ে থাকি। তাহলে আমাদের গেল কারেন্ট, ভোল্টেজ। এবার আসলো রেজিস্ট্যান্স। যখন কোনো পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন সেখানে বাধার সম্মুখীন হয়। এই যে কোনো পদার্থের বাধা দেওয়ার যে বৈশিষ্ট্য, তাকেই রেজিস্ট্যান্স বলে। তোমরা এভাবে বললেই হবে। তো পরিবাহীর মধ্যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে বাধার সম্মুখীন হয়, যে বৈশিষ্ট্যের জন্য বাধা প্রদান করে, সেটাকেই রেজিস্ট্যান্স বলে। আমরা রেজিস্ট্যান্সকে দেখিয়েছি এখানে। এই রেজিস্ট্যান্স তোমরা দেখো, এখানে করা আছে, তাতে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স কিন্তু এখানে সহজ মনে হচ্ছে। আঁকার সময় খেয়াল করবে, তোমরা একটু খেয়াল করো যে বাম দিক থেকে যখন আঁকা শুরু হয়েছে তখন একটু উপরের দিকে শুরু হয়েছে, নিচের দিকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে, শেষ বেলায় কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠছে। তার মানে এখানে উপর থেকে শুরু হয়েছে, নিচের দিকে শেষ হয়েছে। আবার নিচ থেকে শুরু হলে উপরের দিকে যে শেষ হবে, এটা খেয়াল রাখবে। শুধু আঁকলেই হবে না, এটা জিনিসটা খেয়াল রাখতে হবে। এই রেজিস্ট্যান্সকে আর, ক্যাপিটাল আর অথবা স্মল আর দ্বারা প্রকাশ করা হয়, এর একক ওহম। এই নীল সিম্বল, এটা হলো ওহমের সিম্বল, ওহম মানে রেজিস্ট্যান্সের একক। তাহলে আমরা এখানে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স শিখলাম। তো আমরা কারেন্টকে যেহেতু খালি চোখে দেখতে পাই না, এখানে আমরা একটু পানি প্রবাহের মাধ্যমে দেখিয়েছি। এখানে তোমরা খেয়াল করো যে এখানে পানি প্রবাহিত হচ্ছে, এখানে বাল্ব দিয়ে ক্লোজ করা আছে, পানি প্রবাহিত যাচ্ছে না, পানি এদিকে যাচ্ছে না, কারেন্ট যাচ্ছে না। যখনই বাল্বটাকে ওপেন করে দেওয়া হলো, ওপেন করে দেওয়ার মতো পানি প্রবাহিত হলো, তখন যেটা আমরা বললাম কারেন্ট প্রবাহিত হলো। এভাবে বোঝানো হলো এটা। আর একটা রেজিস্ট্যান্স আমরা যেটা বললাম, যে কথাটা বললাম, সেই রেজিস্ট্যান্সটা দেখো, এখানে রেজিস্ট্যান্স মহোদয় ওহম, এখানে ভোল্ট, ভোল্ট যে চাপ দিচ্ছে, যে প্রেসার দিচ্ছে, সেটা ভোল্ট, আর এম্পিয়ার মানে দিলে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা যেটা বললাম সেটাই সম্পর্কিত এখানে, যে যখন এই ওহম মহোদয়, খেয়াল করো যে যখন চাপ বেশি দিচ্ছে তখন এখানে বাধাটা বেশি হচ্ছে। বাধা বেশি হলে কারেন্ট কিন্তু প্রবাহিত হতে কষ্ট হচ্ছে, মানে চাপ বেশি হলে, রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট প্রবাহিত কম হবে। তোমরা এখানে চিত্র দেখে বুঝতে পারবে। আমি আশা করি এটা তোমাদের মনে থাকবে, চিত্রটা দেখলেই তোমরা মনে রাখতে পারবে। এটা তোমরা খেয়াল করবে, খেয়াল করে দেখবে, এটা দেখলেই মনে থাকবে। এখন আমরা সংক্ষেপে একটু দেখি কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। যেমন সিম্বল, কারেন্টের সিম্বল আই, রেজিস্ট্যান্সের আর, ভোল্টেজের ই অথবা ভি। কারেন্টের পরিমাপ যন্ত্র, মেজারমেন্ট, অ্যাম্পিয়ার, একক অ্যাম্পিয়ার, ওহম আর ভোল্ট। কারেন্টের প্রকাশ মানে কারেন্টের অ্যাব্রিভিয়েশন এ দ্বারা, রেজিস্ট্যান্স ওহম, আর ভোল্টেজের ভি। কারেন্ট পরিমাপ করা হয় অ্যাম্পিয়ার মিটার দ্বারা, রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় ওহম মিটার দ্বারা, ভোল্টেজ পরিমাপ করা হয় ভোল্ট মিটার দ্বারা।
আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বলি, কারেন্ট পরিমাপ করা হয় অ্যামমিটার দ্বারা, রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় ওহম মিটার দ্বারা, ভোল্টেজ পরিমাপ করা হয় ভোল্টমিটার দ্বারা। এখানে একক যে বললাম সেই এককগুলির একটু সম্পর্ক। মূল একক হলো কারেন্ট একক অ্যাম্পিয়ার, ভোল্টেজ একক ভোল্ট, রেজিস্ট্যান্স একক ওহম। এখন এর কিছু বড় একক আছে, কিছু ছোট একক আছে। প্রথমে বড় দিয়ে শুরু করি। যেমন মূল একক ওহম মানে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারে বড় কিলো অ্যাম্পিয়ার। কিলো অ্যাম্পিয়ার হলে 1000 গুণ বড় হবে, 1000 গুণ মানে 10⁻3। এরপরে মেগা অ্যাম্পিয়ার, মেগা মানে 10⁻6। গিগা অ্যাম্পিয়ার 10⁻9। টেরা অ্যাম্পিয়ার 10⁻12 গুণ বড় টেরা হলে। একই রকম ভাবে মিলি অ্যাম্পিয়ার 10⁻3 মানে 1000 গুণ ছোট। মাইক্রো 10⁻6। ন্যানো 10⁻9। পিকো 10⁻12। তো তোমরা একটা জিনিস খেয়াল করবে, যখনই স্ট্যান্ডার্ড একক যেমন কারেন্টের মূল একক, ভোল্টেজের মূল একক, ওহমের মূল একক করছে, বড় কোন একক হবে সেই অক্ষরগুলো কিন্তু ক্যাপিটাল লেটার হবে, বড় হাতের লেখা হবে। যখনই ছোট হবে তখনই তোমরা খেয়াল করো সবগুলো ছোট হাতের লেখা হবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা কিন্তু লেখার মধ্যে কিন্তু তোমাদের ফুটে উঠবে তোমরা কি এটা মানটা বড় মান লিখলে না ছোট মান লিখলে। যেমন মেগা ওহম লেখো তখন 10⁻6 গুণ বড়, আর যদি মিলি ওহম লেখো তাহলে 10⁻3 গুণ ছোট। এমনি কিন্তু লিখতে খেয়াল করবে, ছোট না বড় এটা খেয়াল করবে, সবসময় খেয়াল করে এটা লিখতে হবে। আর এটা কিন্তু আজীবন তোমাদের কাজে লাগবে, যতদিন তোমরা জীবিত থাকবে, যতদিন কাজ করবে ততদিন এই এককগুলি কাজে লাগবে। সুতরাং এই ব্যাপারে সাবধান থাকতে হবে। এখন আমরা দেখব এই যে বিদ্যুৎ বললাম, কারেন্ট বললাম, ভোল্টেজ বললাম, এটা কি কাজে ব্যবহার করা হয়, এর ফলাফল কি, মানে এই প্রবাহের ফল মানে ইফেক্টটা কি, প্রতিক্রিয়াটা কি। বিদ্যুৎ প্রবাহের 3টা ফল হয়, একটা হলো ম্যাগনেটিক ইফেক্ট, হিটিং ইফেক্ট, কেমিক্যাল ইফেক্ট। ম্যাগনেটিক ইফেক্ট যেমন যখন কোনো কিছুর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় যেমন বৈদ্যুতিক জেনারেটর, মোটর, বাসা বাড়িতে কলিং বেল ব্যবহার করা হয়। এগুলিতে মানে ম্যাগনেটিক ইফেক্ট কাজ করে, মানে চুম্বকীয় ক্রিয়া কাজ করে। তাপীয় ক্রিয়া যেটা হিটিং ইফেক্ট, বিদ্যুৎ প্রবাহে তাপ সৃষ্টি হয়, যেমন হিটার, আয়রন, ইলেকট্রিক আয়রন, ওভেন, এগুলিতে তাপ তৈরি হয়, সেই তাপটাকে কাজে লাগানো হয়। কেমিক্যাল ইফেক্ট, কোন তরল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তরলের রাসায়নিক পরিবর্তন ঘটে, যেমন ইলেকট্রোপ্লেটিং, এটা রাসায়নিক পরিবর্তনের ফল। তাহলে বিদ্যুৎ প্রবাহের মানে ইফেক্ট দ্বারা ইফেক্টটা 3টা ইফেক্ট হয়, ম্যাগনেটিক ইফেক্ট, হিটিং ইফেক্ট, কেমিক্যাল ইফেক্ট, মানে বিদ্যুৎ প্রবাহের ফল। তো এটা আশা করি পারবে। এখন মোটামুটি আবার আজকে প্রথম অধ্যায় শেষ। যদি তোমাদের এরপরে আবার বলবো, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা করবে। আর এখানে কিছু প্রশ্ন দিলাম তোমাদের, এই প্রশ্নগুলো তোমরা লিখবে, লিখে ক্লাসে জমা দিবে, সাবমিট করবে তোমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে। তোমরা আরো কিছু শেখার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। যেন আমার ওয়েবসাইট আছে, শিক্ষামূলক ওয়েবসাইট all-in-one247.com, এখানে দেওয়া আছে all-in-one247.com। আর একটা আছে ব্লগ, মানে ব্লগ সাইট, ব্লগ সাইটটা হলো alleducationforall.blogspot.com, এটা আমার। এরপরে আমি যে ভিডিওটা করলাম তোমাদের ক্লাসের জন্য, সেই ভিডিওটা আজকে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো। সেই চ্যানেলটার নাম হলো টেকনিক্যাল এডুকেশন ভিডিও। এটা লিঙ্ক হলো এই যেটা, এটা হলো এটার লিঙ্ক। তোমরা এই লিঙ্কটাও কাজে লাগাতে পারো। কাজে লাগাতে পারো ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। রাখলে আমি যখন ভিডিও দেব শিক্ষামূলক, আমি সব আমার এখানে প্রায় 80টার মতো ভিডিও দেওয়া আছে, এবং সবগুলো ভিডিও কিন্তু তোমাদের শিক্ষামূলক ভিডিও। এবং আমার ওয়েবসাইটটা কিন্তু তোমাদের শিক্ষামূলক ওয়েবসাইট। এখানে সব কিন্তু তোমাদের জন্যই করা, তোমাদের চাকরি জীবনে কাজে লাগবে, চাকরির জন্য কাজে লাগবে, সব ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা এখানে ঢুকে দেখবে, তোমরা এখানে অনেক কিছু পাবে যা তোমাদের বাস্তব জীবনে কাজে লাগবে। ধন্যবাদ সকলকে। তোমরা সকালে ভালো থাকো। আমি তোমার জন্য দোয়া করব, তোমরা আমার জন্য দোয়া করো যেন আমরা ভালো থাকতে পারি। এই আমাদের আজকের বিষয়, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যেন যে কোনো ভিডিও
আমি পাবলিশ করা মাত্র তোমরা পেয়ে যেতে পারো। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।